আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সব ভালোই আছো, বাড়িতে আছো। আজকের এই যুগে, মানে বর্তমান এই যে যুগে সমস্ত কিছু যন্ত্রপাতি যে চলে বাড়িতে, ফ্রিজ, টিভি, এমনকি এই যে গরম পড়েছে, গরমে ফ্যান, এগুলো যে কিসে চলে না তড়িতে চলে, চলতড়িতে চলে। তাহলে আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে চলতড়িৎ। তড়িৎ পড়াবো। তড়িতে দুটো অংশ, একটা হচ্ছে চলতড়িৎ, একটা স্থির তড়িৎ। যে তড়িৎ উৎপত্তি স্থলে সীমাবদ্ধ থাকে তাকে বলে স্থির তড়িৎ, আর যে তড়িৎ এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে বলে চলতড়িৎ। তো প্রথমে যেটা আসবো, স্থির তড়িৎ। স্থির তড়িৎ আমরা আজকে প্রথমটা আলোচনা করি। প্রথমে বলি পরমাণু নিস্তড়িৎ। পরমাণুর কোনো আধান নেই। আধান বলতে কি, ধরো এটা একটা পরমাণু, পরমাণুর মধ্যে এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে। আর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এটা হচ্ছে যে কে কক্ষ, এরকম এল, এম, এন বিভিন্ন কক্ষপথগুলো আছে, বিভিন্ন ইলেকট্রনগুলো তো ঘুরতে থাকে। এর পরমাণু নিস্তড়িৎ কেন? যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে। আর প্রোটন আর ইলেকট্রন হচ্ছে আধান সমান কিন্তু বিপরীত, তাই পরমাণু নিস্তড়িৎ। কোনো কারণে যদি পরমাণু থেকে ইলেকট্রনগুলো বহিষ্কার করে দেওয়া যায় বা ইলেকট্রন প্রবেশ করানো যায়, তাহলে পরমাণুর মধ্যে ইলেকট্রন একটা নির্দিষ্ট আধান আছে বললাম, তাহলে পরমাণুর মধ্যে ইলেকট্রন আর প্রোটনের আধান সমান বিপরীত, তাই পরমাণু নিস্তড়িৎ। এর ইলেকট্রন যদি বাইরে বের করে দেওয়া যায় তাহলে প্রোটনটা প্রাধান্য বেশি পেয়ে যাবে, তাহলে সেটা প্রোটনের আধান হচ্ছে প্লাস, তাহলে সেটা ধনাত্মক আধানের পরিমাণটা বেশি থাকবে, প্লাসের আধানটা বেশি থাকবে। এবার কোনো কারণে পরমাণু থেকে যদি ইলেকট্রন দিয়ে দেওয়া যায়, তাহলে ইলেকট্রনগুলো যদি বেশি এসে যায় তাহলে নেগেটিভ আধানের প্রাধান্য বেশি পাবে, অর্থাৎ সেটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে পড়বে। তাহলে এই যে অবস্থাটা সৃষ্টি হলো এটাকে বলে তড়িৎগ্রস্ত অবস্থা। মানে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে তখন যে অবস্থা সৃষ্টি হবে, কিংবা ইলেকট্রন যদি পরমাণুতে প্রবেশ করে কোনো একটা পরমাণুতে, তাহলে সেটা যে অবস্থা হবে এটাকে বলে তড়িৎগ্রস্ত অবস্থা। তাহলে তড়িৎগ্রস্ত অবস্থা বলতে তোমরা কী বোঝালাম না, পরমাণুতে ইলেকট্রনের মানে প্রোটন তো বের করা যায় না, প্রোটন হচ্ছে নিউক্লিয় বল দ্বারা একদম খুব দৃঢ়ভাবে আবদ্ধ আছে নিউক্লিয়াসের মধ্যে। যদি ইলেকট্রনকে যদি পরমাণুর মধ্যে দিয়ে দেওয়া হয় অথবা ইলেকট্রনকে যদি বহিষ্কার করে দেওয়া হয়, তাহলে কি হয়, যে অবস্থা সৃষ্টি হয় তাকে বলে তড়িৎগ্রস্ত অবস্থা। এবার তড়িৎ আধান কাকে বলে? প্রথম কথা হচ্ছে তড়িৎ আধান। আধান কাকে বলে? তড়িৎ আধান কাকে বলে? তড়িৎ আধান কাকে বলে? কোনো আহিত বা তড়িৎগ্রস্ত বস্তুতে সঞ্চিত তড়িৎ আধানের পরিমাণ যে প্রাকৃতিক রাশি দ্বারা পরিমাপ করা হয় তাকে তড়িৎ আধান বলা হয়। তাহলে কি বললাম? কোনো আহিত বা তড়িৎগ্রস্ত বস্তুতে সঞ্চিত তড়িতের পরিমাণ যে প্রাকৃতিক রাশি দ্বারা পরিমাপ করা হয় তাকে তড়িৎ আধান বলা হয়। তড়িৎ আধান কাকে বলে বললাম। আধান যখন এক স্থান থেকে, এই আধান যখন এক স্থান থেকে অন্য স্থানে যায়, যে সময় ধরে যায়, সেই আধান প্রবাহের হারকে বলা হয় কারেন্ট। তাই কারেন্ট বা তড়িৎ কাকে বলে? 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 এই আধান প্রবাহের হারকে বলে তড়িৎ। তাহলে আধান কাকে বলে সেটা বললাম, তড়িৎ কাকে বলে বললাম, আধান প্রবাহের হারকে। তড়িৎ মানে আধান বাই সময়, মানে আধান কিউ বাই টি। তড়িৎ আই সমান কিউ বাই টি। এটা হচ্ছে চলতড়িৎ। মানে তড়িৎ যে যাচ্ছে সেটা হচ্ছে চলতড়িৎ। তড়িৎ দুই প্রকার, এক হচ্ছে চলতড়িৎ, একটা স্থির তড়িৎ। যে তড়িৎ উৎপন্ন স্থলে স্থির থাকে তাকে বলে স্থির তড়িৎ, আর যে তড়িৎ এক স্থান থেকে অন্য স্থানে যায় অর্থাৎ আধান প্রবাহিত হয় তাকে বলে চলতড়িৎ। প্রথমে বলি স্থির তড়িতের একটু আলোচনায় আসি। স্থির তড়িৎ কী করে সৃষ্টি হয় না, ঘর্ষণের ফলে স্থির তড়িৎ সৃষ্টি হয়। একটা পদার্থকে আরেকটা পদার্থ দিয়ে ঘষলে, মানে ঘর্ষণ করলে একটা থেকে আরেকটা ইলেকট্রন চলে যায়, আরেকটা ইলেকট্রন পেরিয়ে গেলে আরেকটা বস্তুতে ইলেকট্রন সঞ্চিত হয়। তাহলে কি হলো, ইলেকট্রনের আদান প্রদান ঘটলো। তখন
তাহলে কি হবে, তড়িৎগ্রস্ত বস্তু অবস্থার সৃষ্টি হবে, তাহলে তখন তার মধ্যে সঞ্চিত আধানের পরিমাণ বাড়বে বা কমবে, এরকম একটা অবস্থার সৃষ্টি হবে, তখন সেটা স্থির তড়িৎ সৃষ্টি, তার মধ্যে স্থির তড়িৎের বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। তো এবার তোদের আমি যেটা বলবো, আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সর্বপ্রথম তড়িৎ আধানকে দুটি শ্রেণীতে ভাগ করেন, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক মানে হচ্ছে প্লাস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্লাস আর একটা মাইনাস, ধনাত্মক আর মাইনাস ঋণাত্মক, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দুটো ভাগে ভাগ করে। তো আধানের মাত্রিয় সংকেত কিউ ইকুয়াল টু কি হবে, আই ক্যাপিটাল টি, এটা হচ্ছে আধানের মাত্রিয় সংকেত। আধানের একক কি, আধানের এসআই পদ্ধতিতে একক হচ্ছে, এসআই পদ্ধতি একক হচ্ছে কুলম, আধানের এসআই পদ্ধতি একক হচ্ছে কুলম, আর সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে স্ট্যাট কুলম। এই দুটো আধানের এসআই পদ্ধতি একক হচ্ছে কুলম আর সিজিএস এর স্ট্যাট কুলম। এক কুলম ইজ ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম। তাহলে কি বললাম, আধানের এসআই পদ্ধতি একক হচ্ছে কুলম, সিজিএস পদ্ধতিতে হচ্ছে স্ট্যাট কুলম। এক কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম। আধানের একক যে হয়েছে তাদের মধ্যে সম্পর্ক এটা, কুলম আর স্ট্যাট কুলমের মধ্যে। এক কুলম সমান 3 × 10⁻9 স্ট্যাট কুলম। এটাকে আবার অনেক সময় ইএসইউ বলে, এটাকে ইএসইউ বলে, ইএসইউ স্ট্যাট কুলমকে ইএসইউ বলা হয়। এবার যেটা বলবো যে আদিসূত্র, এখন স্থির তড়িৎ নিয়ে বলছি। তো স্থির তড়িতের আদিসূত্রটা কি না, আদিসূত্র হচ্ছে যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। সমজাতীয় আধান মানে প্লাস প্লাসকে বিকর্ষণ করবে আর প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, এটা হচ্ছে আদিসূত্র। তারপরে স্থির তড়িতের মধ্যে মানে যে তড়িৎটা আছে, একটা হচ্ছে কিউ, এটা প্লাস হতে পারে আর একটা মাইনাস হতে পারে, প্লাস মাইনাস। তাহলে কি হবে, প্লাস মাইনাস পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে, আদিসূত্র বলছে। আর একটা প্লাস কিউ আর একটা প্লাস কিউ যদি থাকে তাহলে পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। অর্থাৎ স্থির তড়িৎতে যে আধান দুটো আছে তাদের মধ্যে হয় আকর্ষণ বল নয় বিকর্ষণ বল ক্রিয়া করে। এ সম্পর্কে 1784 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী চার্লস অগাস্টিন ডি কুলম একটা সূত্র প্রকাশ করেন। সূত্রটি কুলম্বের সূত্র নামে পরিচিত। তাহলে কুলম্বের সূত্রটি কি, সেটাই আমি তোমাদেরকে বলবো। কুলম্বের সূত্র, স্থির তড়িৎ বিজ্ঞান সম্পর্কে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি না, দুটি বিন্দু আধানের মধ্যে, অবশ্যই আধান দুটো হবে বিন্দু আধান, এরকম বড় বড় আধান হবে না, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল হয় আকর্ষণ বল নয় বিকর্ষণ বল, কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর কাজ করে, কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। তাহলে কি বললাম, দুটি বিন্দু আধানের মধ্যে হয় আকর্ষণ নয় যে বিকর্ষণ বল কাজ করে, তা কেন্দ্র সংযোগ সরলরেখা বরাবর কাজ করে। এটা হচ্ছে Q1 আধান, এটা হচ্ছে Q2 আধান। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F আধান দুটির গুণফলের সমানুপাতিক, 1 নম্বর। 2 নম্বর, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ওদের যে মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এদের মধ্যে দূরত্ব যদি r হয়, ডিস্টেন্সটা যদি r হয়, তাহলে F মানে আকর্ষণ বা বিকর্ষণ বল, যদি সমজাতীয় আধান হয় তাহলে বিকর্ষণ বল, যদি বিপরীত জাতীয় আধান হয় তাহলে আকর্ষণ বল। তাহলে এই আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার এই দুটো সমীকরণকে ভেদের নিয়ম অনুসারে লিখলে F সমানুপাতিক Q1 Q2 বাই r²। এবার এটাকে যদি আমি সমান চিহ্ন দিই তাহলে একটা ধ্রুবক আসছে, K1 ধ্রুবক আনছি, Q1 Q2 বাই r²। তাহলে K1টা কি, একটা ভেদ ধ্রুবক,
এটা ভেদ ধ্রুবক। এবার এটা সিজিএস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে লিখবো। প্রথমে সিজিএস পদ্ধতিতে লিখছি। এটা সিজিএস পদ্ধতিতে লেখা হয় 1/k q1 q2/r²। কে বলা হয় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ ভেদ্যতা। কে1 এর জায়গায় কি লিখলাম, এখানে কে1 এর জায়গায় লিখলাম কে1 এর সমান 1/k। কেটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা। কেটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা, কে বলা হয় তড়িৎ ভেদ্যতা। এসআই পদ্ধতিতে যাওয়ার আগে সিজিএস পদ্ধতিতে আরেকটা কথা বলি। বায়ু মাধ্যমে কে সমান 1 হয়, বায়ু মাধ্যমে কে এর মান 1 হয়, তখন সমীকরণটা এফ সমান হয়ে যাবে q1 q2/r²। যদি এফ সমান 1 ডাইন হয় আর q1 সমান q2 সমান q হয় আর r সমান 1 হয়, অর্থাৎ দুটি সমজাতীয় আধান বায়ু মাধ্যমে 1 সেমি দূরে থেকে পরস্পরের ওপর যদি এক ডাইন বল প্রয়োগ করে, তাদের একককে সিজিএসে একক আধান বলা হয়, যেটাকে অপর নাম স্ট্যাট কুলম বলা হয়। স্ট্যাট কুলমের সংজ্ঞা এটাও বলতে পারি, দুটি সমজাতীয় আধান বায়ু মাধ্যমে 1 সেমি দূরে থেকে পরস্পরের ওপর যদি এক ডাইন বল প্রয়োগ করে, তাদের আধানকে বলা হয় সিজিএসের স্ট্যাট কুলম। এবার আমি এসআই পদ্ধতিতে যদি করি, এবার এসআই পদ্ধতিতে দেখ, এসআই পদ্ধতিতে এফ সমান ওই কে এর জায়গায় এটা লিখতে হয় 1/4πε q1 q2/r²। এটা এসআই পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতিতে কে সমান হয়ে গেল 1/4πε। এইটাও তাই। এটা যদি বায়ু মাধ্যম হয় তখন এই এপসাইলেনটাকে বলা হয় এপসাইলেন, এটাকে বলে এপসাইলেন। এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরম তড়িৎ ভেদ্যতা। পরাবৈদ্যুতিক ধ্রুবক কোনো মাধ্যমে পরম তড়িৎ ভেদ্যতা। আর বায়ু মাধ্যমে হলে এটার একটা মান আছে, এপসাইলেনের মান 8.85 × 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এটা আছে নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে পরাবৈদ্যুতিক এপসাইলন নটের একটা মান আছে, সেটা বললাম পরম তড়িৎ ভেদ্যতা। আর বায়ু মাধ্যম হলে এটা হয়ে যায় 1/4πε q1 q2/r²। এবার 1/4πε মান হচ্ছে 9 × 10⁻, এইটা হয় 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, এইটার মান। তো এসআই একক আধানের সংজ্ঞাটা কি হবে? যদি এফ সমান 9 × 10⁹ নিউটন, q1 সমান q2 সমান q, আর r সমান 1 মিটার, r সমান 1 মিটার হয়, তাহলে কি হবে? সমীকরণটা দাঁড়াচ্ছে কি 9 × 10⁹ = q²/1। তাহলে q সমান কত দাঁড়াচ্ছে, আর এইটার মান আছে এপসাইলন 1/4πε মানে হচ্ছে 9 × 10⁹। এইটা কেটে গেল, আর q² = 1, q +-1। এইটা হচ্ছে 1/4πε মান, আর এটা হচ্ছে এফ এর মান ধরেছিলাম, দুটো কেটে গেল, তাহলে q সমান +-1। অর্থাৎ সমজাতীয় দুটি আধান বায়ু মাধ্যমে 1 মিটার দূরে থেকে পরস্পরের ওপর যদি 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তাহলে তাকে এসআই পদ্ধতিতে একক আধান বলা হয়, যার অপর নাম কুলম। তাহলে কুলম কাকে বলে? দুটি সমজাতীয় আধান বায়ু মাধ্যমে 1 মিটার দূরে থেকে পরস্পরের ওপর যদি 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তাহলে তাকে বলা হয় এসআই পদ্ধতিতে একক আধান বা কুলম। এই হলো এই শীত তড়িতের কুলম্বের সূত্র থেকে পরাবৈদ্যুতিক ধ্রুবক সংক্রান্ত একক আধান, এগুলো বললাম।
এবার কুলম্বের সূত্র কোথায় প্রযোজ্য নয়? এটা বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো মানে বড় একটা তড়িৎগ্রস্ত ফুটবলের মতো এই জাতীয় বড় ক্ষেত্রে হবে না, আকার অন্তত ক্ষুদ্র নগণ্য হতে হবে। গতিশীল আধানের ক্ষেত্রে এর প্রযোজ্য হয় না। গতিশীল আধান মানে একটা আধান ইলেকট্রন মুভ করছে, পরিবাহীর মধ্যে ইলেকট্রন দ্রুত সঞ্চালিত হচ্ছে, তখন কিন্তু এই আধান এই কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। স্থির তড়িৎ আধানের ক্ষেত্রেই বলে, সূত্রেই বলা আছে স্থির তড়িৎ আধান। গতিশীল আধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আর বৃহত্তর কোনো বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই দেখ, আমি একটা আধান রেখেছি, এটা আধান। এর যতটা অঞ্চল জুড়ে এই আধানের প্রভাবটা এর বিস্তার থাকবে, যতটা অঞ্চল জুড়ে, ধর এই যে একটা আধান, এইখানে যদি এখানে একটা আরেকটা আধানকে রাখা হয়, তাহলে এর উপর কি বল প্রয়োগ করবে? হয় আকর্ষণ, নয় বিকর্ষণ বল। প্লাস হলে বিকর্ষণ বল, আর মাইনাস, এর যে প্লাস ধনাত্মক আধান হয়, এর যে প্লাস আধান হয়, এখানে যদি মাইনাস আধান হয়, তাহলে এর উপর একটা বল প্রয়োগ করবে। তাহলে যতটা অঞ্চল জুড়ে এইরকম চারিদিক বল প্রয়োগ করবে, যতটা অঞ্চল জুড়ে একটা আধান তার চারিদিকে যতটা অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করবে, সেটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। কোনো আধানের তড়িৎ ক্ষেত্র তাহলে কাকে বলে? কোনো একটা আধান তার চারিপাশে যতটা অঞ্চল জুড়ে তার তাড়িতিক বলের চারিত্রিক বৈশিষ্ট্য দেখাবে, মানে এর উপর একটা বল প্রয়োগ করবে, এখানে একটা বল প্রয়োগ করবে, এখানে একটা বল প্রয়োগ করবে, যতটা ম্যাক্সিমাম যতটা অঞ্চল জুড়ে এটা দেখাবে, সেটাই তার তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র। এবার তড়িৎ বিভব কাকে বলে? তড়িৎ বিভব কাকে বলে না, অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা একক ধনাত্মক আনতে গেলে, আর এটা হচ্ছে এটা একটা তড়িৎ ক্ষেত্র। এটা অসীম দূরত্বে একটা বস্তু আছে, এটা আধান আছে, বস্তু মানে আধান আছে, এইটাকে আমি যদি এখানে আনতে যে কাজ করব, সেটাকেই বলে তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব কাকে বলে? এইটা একটা আধানের কি আছে না, একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে এর তড়িৎ ক্ষেত্র আছে। অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে এখানে আনতে যে কাজ করা হয়, তাকে বলা হয় তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব কাকে বলে? আরেকবার বলি, একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করা হয়, তাকে বলা হয় তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব কিউ আধানকে আনতে যদি কাজ করা হয়, ডাব্লিউ, কিউ আধান একটা ছিল, একে এখানে তড়িৎ ক্ষেত্র আনতে যদি কাজ করা হয় ডাব্লিউ, তাহলে একক আনতে যে কাজ করা হয় ডাব্লিউ বাই কিউ, এটিকে বলে বিভব, ভি, ডাব্লিউ বাই কিউ, তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব কাকে বলে? সংজ্ঞাটা দুবার বলেছি, তিনবার বলেছি, আরেকবার বলছি। অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে যে কাজ করা হয়, তাকে বলে তড়িৎ বিভব। তড়িৎ বিভবের এক্সআই একক হচ্ছে ভোল্ট, আর সিজিএস স্ট্যাট ভোল্ট। ভোল্ট আর স্ট্যাট ভোল্টের সম্পর্ক কি না, 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট, যেটাকে একবার বললাম কি ইএসইউ দিয়েও একে আমরা প্রকাশ করি। তাহলে 1 ভোল্ট সমান 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ, ভোল্ট আর স্ট্যাট ভোল্টের সম্পর্ক। তাহলে সিজিএস পদ্ধতিতে একক হয়ে গেল, তাহলে কি হলো? স্ট্যাট ভোল্ট বিভবের একক, আর এসআই পদ্ধতির একক হচ্ছে ভোল্ট। এবার বিভব যার মাত্রিক সংকেত যদি লিখতে দিই, বিভবের মাত্রিক সংকেত, ভি এর মাত্রিক সংকেত, ডাব্লিউ মানে কৃতকার্যের মাত্রিক সংকেত বাই আধানের মাত্রিক সংকেত, তাহলে কি দাঁড়াবে? কৃতকার্য মানে হচ্ছে এম, কার্যের একক কার্য এম এল স্কোয়ার টি⁻², বাই এটি বা আইটিও প্রকাশ করা যায়, তাহলে কি দাঁড়ালো? এম এল স্কোয়ার টি-3 I-1, এইটা বিভবের মাত্রিক সংকেত। এবার বিভব দুই ধরনের হয়, একটা হচ্ছে উচ্চ বিভব, একটা নিম্ন বিভব। উচ্চ বিভব নিম্ন বিভব কীরকম? একটা দুটো তড়িৎগ্রস্ত বস্তুকে একটা তার দিয়ে যুক্ত করলাম, যার দিকে ইলেকট্রন প্রবেশ করবে, এইটা একটা এ বস্তু আর একটা বি বস্তু, একটা তার দিয়ে দুটোকে যুক্ত করলাম, যার দিকে ইলেকট্রনগুলো আসবে
যার দিকে ইলেকট্রনগুলো আসবে সে হলো উচ্চ বিভব, মানে উচ্চ বিভব, বা সেটাকে বলবো আমি ধনাত্মক বিভব, উচ্চ বিভব, যাই হোক। তাহলে যে বস্তুর দিকে ইলেকট্রন আসবে সেটা হচ্ছে উচ্চ বিভব, আর যে বস্তু থেকে ইলেকট্রন নির্গত হবে সেটা হচ্ছে নিম্ন বিভব। তার দিয়ে যুক্ত করলাম, যে আবার একটা দুটো বস্তুকে তার দিয়ে যুক্ত করলাম, এইটা থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে এইটা হলো নিম্ন বিভব, এতে ইলেকট্রন প্রবেশ করছে, এইটা হচ্ছে উচ্চ বিভব। তাহলে উচ্চ বিভবে হচ্ছে ইলেকট্রন প্রবেশ করে, আর নিম্ন বিভবে ইলেকট্রন বেরিয়ে যায়। বিভব দুই প্রকার, উচ্চ বিভব, নিম্ন বিভব। তাহলে এবার হচ্ছে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে যায়, মানে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। ইলেকট্রন, একটা কথা বলি, আর একটা কথা, ইলেকট্রন যেদিকে যায়, কোনো পরিবাহী, মানে কোনো ধাতব পরিবাহী বা সুপরিবাহী যেসব পদার্থগুলি আছে, ইলেকট্রনগুলো যেদিকে যায় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ মাত্রা হয়। ইলেকট্রন যেদিকে মুভ করে তার বিপরীত দিকে তড়িৎ যায়। উচ্চ বিভব নিম্ন বিভব বললাম। এবার যেটা বলবো, বর্তনী কাকে বলে। বর্তনী, ধর একটা ব্যাটারি নিলি, তার নিলি, সুইচ নিলি, বাল্ব নিলি, এগুলোকে সংযুক্ত করলি, সেই ব্যবস্থাটা হলো একটা বর্তনী। বর্তনী যখন খোলা থাকে সেটাকে বলে ওপেন বর্তনী। ধর এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারির সিম্বল এটা ব্যাটারি, এখানে একটা সুইচ দিলি, এটা সুইচ, ব্যাটারি সুইচ, এখানে একটা বাল্ব দিলি, যা অন্য কিছু একটা দিলি, এখানে এটা হয়ে গেল একটা বর্তনী, এখানে একটা বাল্ব দিয়ে দিলি, এইটা হয়ে গেল একটা বর্তনী। এবার এই বর্তনীটা যখন খোলা থাকে, মানে ব্যাটারি, বাল্ব, তার এইসব দিয়ে যখন খোলা থাকে, যখন খোলা আছে, এটা বলে ওপেন সার্কিট, এটা ওপেন সার্কিট, এটা হচ্ছে ক্লোজ সার্কিট। ওপেন বর্তনী আর বদ্ধ বর্তনী, ক্লোজ সার্কিট, ওপেন সার্কিট। এরপরে যেটা বলবো, একটা ব্যাটারি, এটা ধর একটা ব্যাটারি, ব্যাটারির মধ্যে দুটো তড়িৎ দ্বার থাকে, একটা হচ্ছে ধনাত্মক আর একটা ঋণাত্মক। এইবার এই তড়িৎ দ্বার দুটো যখন কোনো সার্কিটের সঙ্গে যুক্ত থাকে, এই যে সার্কিট, বদ্ধ সার্কিটের সঙ্গে যখন যুক্ত থাকে তখন তড়িৎ প্রবাহমাত্রা পাওয়া যায়। এবার এই ব্যাটারিটা যখন কোনো বর্তনীর সঙ্গে যুক্ত থাকে না, যখন ক্লোজ থাকে, ক্লোজ মানে এই কারণেই যখন কোনো যুক্ত থাকে না, এরকম ভাব থাকে, জাস্ট এই যেমন ছবিটা আমি দিয়েছি, জাস্ট এরকম থাকে, তখন এই দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব প্রভেদ তাকে বলে তড়িৎচালক বল। তাহলে ব্যাটারি যখন কোনো সার্কিটের সঙ্গে যুক্ত থাকে না, তার দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব বৈষম্য, যে বিভব পার্থক্য, তাকে বলে তড়িৎচালক বল। এবার এইটা যখন কোনো যেরকম বাল্ব, সুইচ, ফ্যানের সঙ্গে যুক্ত থাকে, তখন যে বিভব বৈষম্য সৃষ্টি হয় তাকে বলে বিভব পার্থক্য। তাহলে ব্যাটারি যখন কোনো সার্কিট, তার, ব্যাটারি, সুইচ এগুলোর মাধ্যমে যুক্ত থাকে না, তখন দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব বৈষম্য হবে তাকে বলা হয় তড়িৎচালক বল। আর যখন যুক্ত থাকবে বহির্বর্তনীর সঙ্গে, তখন যে বিভব বৈষম্য হবে তাকে বলে বিভব পার্থক্য। তাই এবার যেটা বলবো, তড়িৎচালক বল আর বিভব প্রভেদের পার্থক্য কি। ব্যাটারির ভেতরে থাকে রাসায়নিক পদার্থ, যেমন সালফারিক অ্যাসিড, এর মধ্যে যে শক্তি থাকে সেই শক্তিটাই হচ্ছে যে বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে তড়িৎচালক বল। অর্থাৎ অন্যান্য শক্তি যখন তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তখন সেটা তড়িৎচালক বল। আর এই মধ্যে তড়িৎচালক বলটা যখন বর্তনীতে আলোক শক্তি, তাপ শক্তিতে বহিঃপ্রকাশ ঘটে, সেটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে তড়িৎচালক বল হচ্ছে যখন কোনো ব্যাটারিতে বর্তনীর সঙ্গে যুক্ত থাকে না, তখন দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব বৈষম্যের সৃষ্টি হয় তাকে বলে তড়িৎচালক বল। আর যখন ব্যাটারি বহির্বর্তনীর সঙ্গে যুক্ত থাকে তখন যে বিভব বৈষম্যের সৃষ্টি হয় তাকে বলে বিভব পার্থক্য। তড়িৎচালক বল হচ্ছে সর্বদা বেশি হয় বিভব প্রভেদের থেকে, আর বিভব প্রভেদ সর্বদাই কম হয়। আর তড়িৎচালক বল হচ্ছে কারণ,
আর বিভব প্রভেদ হচ্ছে তার ফল। তড়িৎচালক বল আছে বলেই বিভব পার্থক্যটা কিন্তু আমরা এই বিভব বই বর্তনীতে বিভব পার্থক্যটা পাচ্ছি। এর কারণ হচ্ছে তড়িৎচালক বল, আর বিভব পার্থক্য হচ্ছে তড়িৎচালক বলের ফল। আর ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি বা অন্যান্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, এটা হচ্ছে তড়িৎচালক বলে। আর বিভব প্রভেদে কী হয় না, তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। এই পার্থক্য। তাহলে পার্থক্যগুলো আরেকবার বলে দিচ্ছি। তড়িৎচালক বল হচ্ছে কারণ, বিভব প্রভেদ হচ্ছে তার ফল। তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটারের সাহায্যে, আর বিভব মাপা হয় ভোল্টমিটারের সাহায্যে। তড়িৎচালক বল হচ্ছে যখন কোনো ব্যাটারি বহিবর্তনের সঙ্গে যুক্ত থাকে না, তখন যে বিভব বৈষম্য সৃষ্টি হয় তাকে বলে তড়িৎচালক বল। আর যখন বহিবর্তনের সঙ্গে যুক্ত থাকে তখন যে বিভব বৈষম্য সৃষ্টি হয় তাকে বলে বিভব পার্থক্য। এর অন্যান্য শক্তি যখন তড়িৎ শক্তি রূপান্তরিত হয় তখন তড়িৎচালক বল। আর বিভব প্রভেদটা যদি বলি, তড়িৎ শক্তি যখন অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয় তখন বিভব পার্থক্য। এই হচ্ছে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে তুলনা বা পার্থক্য যেটা বললাম। এবার আমি চলে যাব চলতড়িৎ। স্থির তড়িতে আর বিশেষ কিছু নেই, এবার হচ্ছে চলতড়িৎ। আধান প্রবাহের হারকে বলা হয় কারেন্ট বা তড়িৎ, চলতড়িৎ। আধান প্রবাহের হারকে মানে I=Q/T, এটা হচ্ছে সম্পর্ক, তড়িৎ প্রবাহমাত্রা, আধান আর সময়ের মধ্যে সম্পর্ক। তাহলে আধান সমান কি দাঁড়াচ্ছে, আধান সমান দাঁড়াচ্ছে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়। তাহলে আধান ইকুয়াল টু তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়, বা Q=IT, Q=IT, আধান ইকুয়াল তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়। এবার কোনো একটা পরিবাহীকে আমরা এইভাবে এখানে সিম্বলিক্যালি আমরা দেখাবো। এবার কারেন্ট বলেছিলাম উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, যে কোনো পরিবাহীর মধ্যে যে কারেন্ট যায় সে সম্পর্কে বিজ্ঞানী ওহম প্রথমে একটা সূত্র প্রকাশ করে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে কোনো পরিবাহীর উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা মানে চাপ, তাপ, আলো, এইগুলো যদি অপরিবর্তিত থাকে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে কি বললাম, কোনো পরিবাহীর, ওহমের সূত্র বলছি, কোনো একটা পরিবাহী আছে, কোনো পরিবাহীর উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, ওই পরিবাহীর মধ্যে যে তড়িৎ প্রবাহ মাত্রা, এই পরিবাহীটার মধ্যে যে তড়িৎটা যাচ্ছে তা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তো ম্যাথমেটিক্যালি সিম্বলিক দেখাচ্ছি, আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখাচ্ছি। এটা ধর পরিবাহীটা, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটার বিভব হচ্ছে VA, এটার বিভব হচ্ছে VB, VA গ্রেটার দেন VB। তাহলে VA উচ্চ বিভব আছে, তাহলে বিভব পার্থক্য কত, VA মাইনাস VB, এটাকে V ধরি। তাহলে VA মাইনাস VB যে বিভব পার্থক্য, এটাকে V ধরে নিলাম। এর ওহম কি বলছে, ওহম বলছে যে কোনো পরিবাহীর উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে ওর মধ্যে যে তড়িৎ প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এবার ভেদের নিয়ম অনুসারে তুললে একটা ধ্রুবক আসছে, ধ্রুবকটাকে আমি যদি লিখি, এখানে 1/k ধ্রুবকটা লিখলাম, V কি হচ্ছে ভেদ ধ্রুবক। এবার পরিবাহীর ক্ষেত্রে কেটাকে R ধরা হয়, R, তাহলে V=IR, এইটা ওহমের সূত্রের গাণিতিক রূপ, V=IR। তাহলে কি বলছে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক, V এর সমানুপাতিক। তাহলে I সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক আসে 1/k,
জি। এবার পরিবাহীর ক্ষেত্রে বা এই কে এর ক্ষেত্রে কেটাকে তুলে দিয়ে আর ধরা হয়, আরটাকে বলা হয় পরিবাহী রোধ। তো রোধ কাকে বলে, দুটো সংজ্ঞা আমরা জানবো, একটা ওহমের সূত্র থেকে, আর একটা জানবো হচ্ছে পরিবাহীর ধর্ম থেকে। রোধ হচ্ছে পরিবাহীর এমন একটি ধর্ম বা বৈশিষ্ট্য যে সর্বদা তড়িৎ প্রবাহমাত্রাকে যেতে বাধা দেয়, মানে তড়িৎকে যেতে পরিবাহীর মধ্যে দিয়ে বাধা দেয়। রোধ, পরিবাহীর রোধ হচ্ছে এমন একটা বিশেষ ধর্ম পরিবাহীর, যার মধ্যে পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহমাত্রাকে সর্বদা বাধার সৃষ্টি করে। যেমন আর আর সমান ভি বাই আই, এটা ওহমের সূত্র থেকে। তাহলে রোধ কাকে বলে, ওহমের সূত্র কী হয়, কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য আর ওর মধ্যে তড়িৎ প্রবাহমাত্রার অনুপাতকে বলা হয় রোধ। পরীক্ষায় পরে রোধের সংজ্ঞা দাও ওহমের সূত্র থেকে। এরকম প্রশ্নটা আছে, ওহমের সূত্রটি লেখো, এর থেকে রোধের সংজ্ঞা দাও। তাহলে ওহমের সূত্রটা লিখলাম, তার গাণিতিক রূপটা লিখলাম, লেখার পর এবার আমি রোধের সংজ্ঞাটা দিলাম, না কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহমাত্রাটা হচ্ছে আর দুই প্রান্তের যে বিভব প্রভেদ, সেইটাকে আমরা ভাষা আকারে প্রকাশ করলে কীভাবে, না কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা, এই দুটির অনুপাতকে বলা হয় পরিবাহী রোধ। আর একটা কি, না পরিবাহী যে ধর্মের জন্য ওর মধ্যে তড়িৎ প্রবাহমাত্রার বাধা সৃষ্টি হয় তাকে বলে পরিবাহী রোধ। রোধের একক কি, রোধের একক হচ্ছে ওহম। রোধের একক হচ্ছে ওহম। কোনো পরিবাহী রোধের একক হচ্ছে ওহম। এটাকে সিম্বলিক্যালি হেলমেটের মতো দেখায়, এটা হেলমেটের রোধ কীরকম, 5 ওহম 6 ওহম, এটাকে এইভাবে লেখা হয় ওহম। এবার যেটা বলবো, পরিবাহী রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে। 1, পরিবাহী দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কীভাবে নির্ভর করে, পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্যের সমানুপাতিক। 2, পরিবাহী রোধ পরিবাহীর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে কতটা মোটা, তার ব্যস্তানুপাতিক। অর্থাৎ যত মোটা হবে, এটা সরু একটা দিলাম, একটা মোটা দিলাম, সরু তার একটা মোটা তার, যদি জল পাটা এরকম তার পাইপের মধ্যে দিয়ে, এর যে বেশি যাবে এতে কম যাবে। ঠিক তেমনি এটা যে মোটা যত হবে তার মধ্যে কারেন্ট বেশি যাবে, যত সরু হবে তার কারেন্ট কম যাবে। আর কারেন্ট বেশি যাওয়া মানে তার রোধ কম, আর কারেন্ট কম যাওয়া মানে রোধ বেশি। রোধ হচ্ছে এমন একটা জিনিস যে কারেন্টকে যেতে বাধা দেয়। তাহলে এর রোধ বেশি না কম, এর মোটা, এর রোধ কম, কারেন্ট বেশি যাবে। এর রোধ বেশি, কারেন্ট কম যাবে। আর এইটা বেশি রোধ বড় না, এটা রোধ বড়, দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বেশি যাবে, কারেন্ট তত কম যাবে। আর একটা হচ্ছে পরিবাহীর উষ্ণতার উপর নির্ভর করে আর উপাদানের উপর নির্ভর করে। এই দুটো সূত্রকে একসঙ্গে লিখলে কি হয়, আর সমানুপাতিক L/A। এবার এই সমানুপাতিক চিহ্নটা যদি তুলি, একটা চিহ্ন আসবে, এটাকে বলে পরিবাহীর রোধাঙ্ক। এটাকে উচ্চারণটা হবে রো, এইটাকে বলা হয় রো উচ্চারণটা। R = রো L/A। রো হচ্ছে পরিবাহী রোধাঙ্ক, এলটা হচ্ছে পরিবাহী দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। রোধাঙ্কের সংখ্যাটাও বলে দিচ্ছি, R সমান রো L/A। এবার L সমান যদি 1, A সমান যদি 1 হয়, তাহলে R সমান কি দাঁড়াচ্ছে, রো। তাহলে একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা হয়ে যাবে একটা ঘনক। আচ্ছা, তাহলে একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট কোনো ঘনকের দুটি বিপরীত তলের মাঝের রোধকে বলে ওই পরিবাহী রোধাঙ্ক। তাহলে রোধাঙ্ক কাকে বলে, একক বাহু বিশিষ্ট কোনো পরিবাহী ঘনকের দুটি বিপরীত তলের মাঝের রোধকে বলে রোধাঙ্ক। ক্লিয়ার? তাই রোধাঙ্ক কাকে বলে, একক বাহু বিশিষ্ট কোনো ঘনকের দুটি বিপরীত তলের মাঝের রোধকে বলে ওই পরিবাহী রোধাঙ্ক। রোধাঙ্কের একক কি, ওহম, সেমিস, এটা হচ্ছে সিজিএসে, আর এসআই হচ্ছে ওহম মিটার। এটা এসআই, এটা সিজিএস।
যদি একটা শর্ট প্রশ্ন পড়ে, তামার রোধাঙ্ক 6.25 × 10⁻⁶, এত ওহম সেমি বলতে কি বোঝায়? এত ওহম সেমি বলতে কি বোঝায়? তামার রোধাঙ্ক 6.25 × 10⁻⁶, এত ওহম সেমি বলতে কি বোঝায়? লিখতে হবে যে 1 সেমি বাহু বিশিষ্ট তামার ঘনকের দুটি বিপরীত তলের মাঝের রোধ 6.25 × 10⁻⁶ ওহম, এটা রোধাঙ্ক। যে সকল পরিবাহী ওহমের সূত্র মেনে চলে সেগুলোকে অওহমীয় পরিবাহী বলে, আর যারা মেনে চলে না সেগুলোকে অওহমীয় পরিবাহী বলে। যেমন হচ্ছে ওহমের চিত্রে ভি ভার্সেস আই যদি লেখচিত্র অঙ্কন করি, সেটা কি দাঁড়াবে? এইদিকে যদি আই দিই, আই এর দিকে যদি ভি দিই, তাহলে মূল বিন্দুকে আমি সরলরেখা এইটা হবে। আর কিছু পরিবাহী আছে যেগুলো ওহমের সূত্র লেখচিত্র অঙ্কন করলে এরকম, এটা হচ্ছে আই ভার্সেস ভি, এটা হচ্ছে ওহমীয় পরিবাহী, এটা হচ্ছে অওহমীয় পরিবাহী। সমস্ত পরিবাহীগুলো আর এগুলো অর্ধ পরিবাহী সাধারণত হয়, জার্মেনিয়াম, সিলিকন, ট্রানজিস্টার এগুলোর ক্ষেত্রে এটা হয়। আর এই যে তামা, লোহা, নিকেল, কোবাল্ট এগুলোর ক্ষেত্রে এগুলো হয় ওহমীয় অওহমীয় পরিবাহী। তো আজকে এই পর্যন্তই থাক, তোমাদের এরপরে নেক্সট ক্লাসের পর থেকে পড়াবো। ভালো থেকো।